আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করছি আপনারা প্রত্যেকে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি ১৯তম শিক্ষক নিবন্ধন প্রস্তুতি ২০২৫ এবং প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি ২০২৫ এর আরো একটি গুরুত্বপূর্ণ ক্লাসে। আজকের বিষয় আমাদের জ্যামিতি। আপনারা জানেন যে নিবন্ধন পরীক্ষা এবং প্রাইমারি পরীক্ষা জ্যামিতি থেকে কিন্তু ২ থেকে ৩টা প্রশ্ন এসে থাকে। আর এটা আহামরি তেমন কঠিন প্রশ্ন হয় না। আপনারা যদি আজকের ক্লাসটা একটুখানি মনোযোগ দিয়ে করতে পারেন তাহলে আমি আশা করব যে আপনাদের যে জ্যামিতি সংক্রান্ত যে সকল ধারণাগুলো আছে এটা একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার হয়ে যাবে। তাহলে চলুন আর দেরি নয়, শুরু করছি আমাদের আজকের গুরুত্বপূর্ণ ক্লাস ১৯তম শিক্ষক নিবন্ধন এবং প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি ২০২৫ এর টপিকস ভিত্তিক ক্লাস ১২ নম্বরে। আর আমাদের আজকের বিষয় জ্যামিতি। শুরুতেই আমাদের যেটি রয়েছে, দুটি ত্রিভুজের মধ্যে কোন উপাদানগুলো সমান হওয়া সত্ত্বেও ত্রিভুজ দুইটি সর্বসম নাও হতে পারে। খেয়াল করবেন কথাটা কি বলা আছে, সর্বসম। সর্বসম হওয়ার শর্তটাই হচ্ছে সব কিছু একই হতে হবে, সবকিছু। তাহলে আমরা যদি তিনটা কোণ একই হয়, ত্রিভুজ একটা ছোট একটা বড় কিন্তু হতে পারে। তার মানে তিনটা কোণ যদি একই হয় সেক্ষেত্রে সর্বসম হওয়া সম্ভব নয়। ত্রিভুজের একটি কোণ এবং অপর দুটি কোণের সমষ্টির সমান হলে ত্রিভুজটি কোন ধরনের, এটা এইভাবে একটু চিন্তা করতে হবে। যেমন আমরা এই যে এটা করলাম, এই দুটা মিলে হলো 90 ডিগ্রি, এটা একাই মিলে 90 ডিগ্রি, আমাদের শর্ত সেটাই বলছে। তাহলে এই সিস্টেমটা সর্বসময়ের জন্য হয় কোথায়? সমকোণী ত্রিভুজে। ১৭ সেন্টিমিটার, ১৫ সেন্টিমিটার এবং ৮ সেন্টিমিটার বাহু বিশিষ্ট ত্রিভুজটি কেমন ত্রিভুজ হবে? একটুখানি খেয়াল করুন তো, ১৭, ১৫ এবং ৮ এটা কেমন হতে পারে? আপনাদের দৃষ্টিতে কি হতে পারে? আচ্ছা, এখানে যদি আমরা এইভাবে করি, আমরা এই দুটা আগে কি করতে হবে আমাদের? আমরা বর্গ করে যোগ করব। তাহলে আমরা যদি ১৫ কে বর্গ করি তাহলে কত হবে? ২২৫ হবে। এই ২২৫ আমরা লিখব। ৮ কে বর্গ করলে কত হবে? ৬৪ হবে। এবারে যদি এই দুটা আমরা যোগ করি তাহলে ব্যাপারটা কত দাঁড়ালো? ২০০, ৫ আর ৯, ৬ দিয়ে ৮, ২৮৯। এবার আমরা ১৭ কে যদি আমরা করি, স্কয়ার করি, তাহলে ১৭ কে স্কয়ার করলেও কিন্তু সেম এই জিনিসটাই হবে। তার মানে এই জিনিসটা যে ভূমি স্কয়ার প্লাস যে আমরা এটা বলি ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার, আমরা যেটা সমকোণী ত্রিভুজের সেক্ষেত্রে পড়ে থাকি। তার মানে এটি একটি সমকোণী ত্রিভুজ হবে। এক্ষেত্রে প্রশ্ন আসতে পারে যে তিনটা বাহু তিন ধরনের, তাহলে সেক্ষেত্রে এটা বিষম বাহু ত্রিভুজ হলো না কেন? প্রশ্ন আসতে পারে তো। হ্যাঁ, তাহলে এটা বিষম বাহু ত্রিভুজ হলো না এই কারণে প্রথমত আমাদের বিষম বাহুর যে অপশন সেটাই নেই। স্থূলকোণী হতে পারতো, স্থূলকোণীটা অপশনে রয়েছে। আচ্ছা, যেহেতু এটা কোণ ভেদে হবে সেহেতু স্থূলকোণীটা হলো না কেন? সেক্ষেত্রে আমরা বলবো যে আমাদের সমকোণী ত্রিভুজের যেই ফর্মুলা সেটা এখানে অ্যাপ্লাই হয়েছে এবং সেই অনুযায়ী সেটা উত্তর হয়েছে, শর্তটা পূরণ করেছে। এই জন্য এটি হবে সমকোণী ত্রিভুজ। আশা করছি বিষয়টা বোঝাতে পেরেছি। একটি পঞ্চভুজের সমষ্টি কত? একটা পঞ্চভুজের সমষ্টি সর্বদাই ৬ সমকোণ। একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমি অপেক্ষা ২ মিটার ছোট কিন্তু অতিভুজ ভূমি অপেক্ষা ২ সেন্টিমিটার বড়, তাহলে অতিভুজের দৈর্ঘ্যটা কত হবে? তাহলে এখানে অবশ্যই আমাকে আগে একটা ত্রিভুজ অঙ্কন করতে হবে। সমকোণী যেহেতু বলেছে তাহলে আমাদের এইরকম হওয়ার কথা। তাহলে কি বলেছে যে ভূমি অপেক্ষা ২ মিটার ছোট কে লম্ব, তার মানে ভূমি আমাদের ধরে নিতে হবে এক্স। আচ্ছা, আমি একটু বিস্তারিত করে দিই। আমরা যদি এখানে ধরি, প্রথমত আমাকে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে হবে। তাহলে এখানে শর্তটা আমাদের কি? একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমি অপেক্ষা ২ সেন্টিমিটার ছোট। আমরা যদি এটা এক্স ধরি তাহলে এটা কি হয়ে যাবে? এক্স মাইনাস 2। এবারে আমাদের বলেছে কি যে অতিভুজ ভূমি অপেক্ষা ২ সেন্টিমিটার বড়, তার মানে এটা আমাদের কি হবে? এক্স প্লাস 2। বিষয়টা এটা হচ্ছে না? এটাই হচ্ছে আমাদের মেইন ফর্মুলা। তাহলে এখন আমাদের এই অপশনগুলোর সাহায্য নিতে হবে। তাহলে অপশনগুলোর সাহায্যে আমাদের কি বলেছে? অতিভুজ চেয়েছে। তার মানে অতিভুজ যদি আমরা ১০ ধরি
তাহলে সেই শর্ত অনুযায়ী আমাদের এগুলো হতে হবে। তার মানে এটা যদি 10 হয় তাহলে যেহেতু এটা 2 মিটার বড় তার মানে এটা হবে 8, এটা হবে 6। তাহলে এই সমকোণী ত্রিভুজের শর্ত অনুযায়ী আমাদের এটা কিন্তু মিলে না। তার মানে আচ্ছা আমরা দেখি যদি মিলে যায় তাহলে কি হবে? তাহলে আমরা কত পেলাম? 10, এখানে 8 প্লাস 2, তাহলে 10 10 কে 164, হ্যাঁ 8 8 64, 2 2 4 এখানে হবে। তাহলে আমরা কিভাবে করব? 10 স্কয়ার ইকুয়াল টু 8 স্কয়ার প্লাস 6 স্কয়ার, তার মানে এখানে 64 প্লাস 36, তার মানে দুই পক্ষে কিন্তু আমাদের কি হয়ে গেল? 100 হয়ে গেল। তার মানে অতিভুজের দৈর্ঘ্য আমরা কত পেলাম? 10 পেলাম। একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাণ 35 এবং 55। ত্রিভুজটি কোন ধরনের ত্রিভুজ হবে? তাহলে এই দুটো যোগ করে দেন। তাহলে এই দুটো যোগ করে কত হচ্ছে? 90 ডিগ্রি হচ্ছে। তার মানে আর একটা কোণ 90 ডিগ্রি হতে হবে, মানে টোটাল 180 হতে হবে। তাহলে যেহেতু একটা কোণ আমাদের 90 ডিগ্রি হচ্ছে তার মানে এটি হবে সমকোণী ত্রিভুজ। একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার এবং 9 সেন্টিমিটার। রম্বসের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের পরিসীমা কত? এখানে 3 স্টেপে অঙ্ক করতে হবে। প্রথম কথা, রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য দেওয়া আছে, এখান থেকে আমাদের রম্বসের ক্ষেত্রফল বের করতে হবে। এই পর্যন্ত একটা অঙ্ক। তাহলে রম্বসের ক্ষেত্রফল কিভাবে বের করব? যে দুটো থাকবে গুণ করব, 2 দ্বারা ভাগ করব। তাহলে 8 9 72। তাহলে এখানে 72 কে এখন আমাদের কি করতে হবে? 2 দ্বারা ভাগ করতে হবে। 2 দ্বারা ভাগ করলে আমরা পেয়ে যাব 36। তাহলে এই 36 এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গ, তার মানে এটাই আবার কিসের ক্ষেত্রফল? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে এখানে যদি এক বাহুর দৈর্ঘ্য আমি বের করি তাহলে স্কয়ার করলে হবে কত? 6। আর যদি পরিসীমা বের করতে চাই তাহলে এই 6 এর সাথে আমরা গুণ করব 4, 4 6 24 সেন্টিমিটার। তার মানে এখানে 24 সেন্টিমিটারটা হচ্ছে সঠিক উত্তর। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। কোন ত্রিভুজের 3টি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ 3টির সমষ্টি কত হবে? অয়েল নন এবং এভারগ্রিন অঙ্ক 360 ডিগ্রি হবে। বৃত্তের ব্যাস যদি 3 গুণ বৃদ্ধি করা হয় ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি করবে? চোখ খোলা রেখে স্কয়ার করে দিবেন। 3 গুণ আছে, স্কয়ার করবেন, 9 গুণ হয়ে যাবে। একটি রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে 4 6 সেন্টিমিটার। কিছুক্ষণ আগে আমরা এটা করেছি 7 নম্বরে, সেম জিনিস। 4 6 24 ভাগ 2, তার মানে 12 বর্গ সেন্টিমিটার। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, তাহলে প্রস্থ যদি x হয় দৈর্ঘ্য হবে 2x। এবারে আসি, আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল 1250 বর্গমিটার হলে দৈর্ঘ্য কত? তার মানে এখানে আমাদের কি হতে হবে? 2 গুণ যেহেতু বলেছে তার মানে 2x ইন্টু x, দৈর্ঘ্য গুণন প্রস্থ সমান কত? 1250। তাহলে এখানে আমাদের ক্যালকুলেশন করলে কি হবে? 2x স্কয়ার ইকুয়াল টু 1250, এক্স স্কয়ার ইকুয়াল টু কত হবে? 1250 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে আমরা কত পাবো? 625 পাবো। তাহলে এই 625 কে এবার আমরা স্কয়ার করব, সরি রুট ওভার করব, তো 6 টু 5। তাহলে এটাকে যদি আমরা রুট ওভার করি তাহলে কত হবে? 25 হবে। আর এই 25টাই হবে আমাদের সঠিক উত্তর। আচ্ছা সরি, এখানে কি চেয়েছে? দৈর্ঘ্য চেয়েছে। আচ্ছা তাহলে দৈর্ঘ্য আমরা তো প্রস্থ পেয়েছি 25, তার মানে দৈর্ঘ্য হবে 50। দুটি সন্নিহিত কোণের সমষ্টি যদি 2 সমকোণ হয় একটিকে অপরটির কি বলবে? আচ্ছা এখানে একটা কথা শুনে রাখবেন, একদম মনে রাখবেন। এখানে দুটো কথা, দুটি সন্নিহিত কোণের সমষ্টি 2 সমকোণ হলে একটিকে অপরটির কি বলে, আবার এক সমকোণ হলে একটিকে অপরটির কি বলে, এটা আজীবন মনে রাখবেন, ভালো করে খেয়াল করবেন। এই যে এটা হলো 180 ডিগ্রি, 2 সমকোণ, তাই না? এখানে 2 সমকোণ তো আছে। তার মানে এখানে যখন 180 ডিগ্রির হবে, 180 বড় না? 180 বড়, তার মানে এটা হবে সম্পূরক। বানানটাও কিন্তু বড়। আর যখন এক সমকোণ বলবে তখন কি হবে? 90 ডিগ্রি হবে, তখন বানানটাও ছোট হবে, পূরক। মনে থাকবে? ভালো করে বুঝবেন। যদি বলে 2 সমকোণ, 2 সমকোণ মানে 180 ডিগ্রি, তার মানে এটা সম্পূরক। আর যদি বলে এক সমকোণ মানে 90 ডিগ্রি, এটা ছোট, তার মানে হবে পূরক। এবারে ক্লিয়ার? তাহলে যখন 2 সমকোণ হবে একটিকে অপরটির সম্পূরক কোণ বলে, যদি বলে এক সমকোণ তখন একটিকে অপরটির
পূরক কোণ বলে। এখানে ডিগ্রিও দেয়া থাকতে পারে, সমকোণ কথাগুলোও উল্লেখ থাকতে পারে। এটা যেন কোনো অবস্থাতেই ভুল না হয়, আর ভুল হলে এটার জরিমানা আমাদেরকে দিতে হবে। বৃত্তের কেন্দ্র ছেদকারী জ্যাকে কি বলে? সাথেই চিত্র অঙ্কন করবেন, ইয়া বড় একটা রসগোল্লা অঙ্কন করবেন। এখন বলছে বৃত্তের কেন্দ্র দিয়ে যদি কখনো কোনো জ্যা যায় তাহলে সেটাকে কি বলা হবে? ব্যাস বলা হবে, নাকি ব্যাসার্ধ? বলুন তো। ব্যাসার্ধ কোনটা কেন্দ্র পর্যন্ত যেতে পারবে, তারপরে যাওয়ার আর অনুমতি তার নাই, সেটা হবে ব্যাসার্ধ। আর যদি কেন্দ্র অতিক্রম করে পরবর্তীতে যায় সেটা হবে ব্যাস। আশা করছি বিষয়টা বোঝাতে পেরেছি। ত্রিভুজ সর্বসম হওয়ার জন্য নিচের কোন শর্তটি যথেষ্ট নয়? আমরা খুব সম্ভবত 1 নম্বরে এটা পড়েছি যে একটির 3 কোণ অপরটির 3 কোণের সমান, কোণগুলো সমান হলে সেটি সর্বসম হতে পারে না। কোন ত্রিভুজের বাহুগুলোর অনুপাত কোনটি হলে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করা সম্ভব? এটা এখনই মনে রাখবেন। সমকোণী ত্রিভুজের সর্বনিম্ন অনুপাত 3, 4, 5। আবার কি বললাম? 3, 4, 5। 3 3 9 যোগ 4 4 16, দুটা মিলে হবে 25, আর এই পাশে তো 5 আছে, 5 5 25, উভয় পক্ষে সমান হয়ে গেল। একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার হবে? ভালো করে খেয়াল করবেন। সমদ্বিবাহু সমকোণী দুইটা রয়েছে, তাহলে প্রথম যে আমাদের কাজটা করতে হবে, আমরা কি জানি? অতিভুজটা জানি, তাই না? ভালো করে খেয়াল করবেন। এই যে একটা ত্রিভুজ, আমরা শুধু এইটা জানি, হ্যাঁ, শুধু অতিভুজ জানি। এখন আমাদের জানতে হবে কি? ভূমি গুণন উচ্চতা, এটা তো জানতে হবে, তাই না? তাহলে এখন যেহেতু আমাদের বলছে দুইটা বাহু সমান, তাহলে আমরা এখানে সমকোণী ত্রিভুজের যেটা বলবো, এটা তাহলে কি করব? এভাবে করব যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখন কথা হলো দুটো আমরা এক ধরলাম কেন? মানে এ স্কয়ার স্কয়ার ধরলাম কেন? কারণ এটা দুটাই সমান বাহু, যেহেতু সমদ্বিবাহু বলা আছে। তার মানে এখানে কি হবে? 2a স্কয়ার ইকুয়াল টু 144 এবং a স্কয়ার ইকুয়াল টু হবে 72। এই পর্যন্ত আমাদের কাজ। এরপরে আমাদের ক্ষেত্রফল যখন বের করব তখন কি হবে? হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। এটা লাগবে কি না? একটু বিস্তারিত বলে দিচ্ছি, এটা নিশ্চয়ই লাগবে। তাহলে এখন হাফ গুণন এই যে ভূমি গুণন উচ্চতা, আমরা এখানে কত পেয়েছিলাম? মনে আছে আপনাদের? কত পেয়েছিলাম? এ স্কয়ার পেয়েছিলাম। তাহলে হাফ গুণন এ স্কয়ার। তাহলে হাফ গুণন এ স্কয়ার মানে কি? এখানে আমাদের এ স্কয়ারের মানটা কত পেয়েছিলাম? 72। তার মানে 36 হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। আশা করছি বিষয়টা আপনাদের বুঝাতে পেরেছে। তাহলে এখানে আমরা সঠিক উত্তর করব 36 সেন্টিমিটার। ওকে, এরপরে রয়েছে একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 8 ফুট হলে ওই বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? তাহলে কি বলেছে? বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। তাহলে বর্গক্ষেত্রটা অঙ্কন করব। তাহলে এই যে এটা কর্ণ, তাহলে বাহুর দৈর্ঘ্য 8, তার মানে সব দিকে 8, তাই না? আচ্ছা, এখন এই কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা কত হবে? আপনি যদি অলস হন তাহলে এটা একেবারে সহজভাবে বোঝার উপায় হচ্ছে, এখানে কত আছে? 8। 8 এর উপর স্কয়ার করলে কত হবে? 64। 64 গুণন 2, তার মানে 128। আর যদি আপনি ফর্মুলাতে আসেন তাহলে করতে হবে কি? 8 স্কয়ার প্লাস 8 স্কয়ার, তখন হবে এখানে কিন্তু 64 যোগ 64 স্কয়ার হবে, স্কয়ার রুট কেটে দিয়ে সেই একই অ্যান্সারটাই 80 থাকবে এখানে। তাহলে আর সমস্যা নেই, আপনারা বুঝতে পারলেই হবে। 13 সেন্টিমিটার ব্যাসার্ধের একটা বৃত্তের কেন্দ্র হতে 5 সেন্টিমিটার দূরত্বে অবস্থিত জ্যায়ের দৈর্ঘ্য কত? সাথেই একটা রসগোল্লা অঙ্কন করবেন, এটা হলো কেন্দ্র। 13 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্ত, তার মানে এইটুকুর দৈর্ঘ্য কত? 13। এবারে বলছে বৃত্তের কেন্দ্র হতে 5 সেন্টিমিটার দূরত্বে অবস্থিত জ্যা, তাহলে 5 সেন্টিমিটার আমরা এটাকে ধরে নিলাম, এটা 5। তাহলে এই জ্যা এর দৈর্ঘ্য কত? মানে এই যে এই জ্যা এর দৈর্ঘ্যটা চাচ্ছে। এখন যদি আমরা এখান থেকে একটা অঙ্কন করি, তাহলে এখানে 13 পেলাম, এখানে 5 পেলাম, অতিভুজের দৈর্ঘ্যটা আমাদের বের করতে হবে। তাহলে 13 13 কত হয়? এখানে যদি আমরা করি, আচ্ছা আমরা ওইভাবে না করে এইভাবে করব, তাহলে আমাদের এটা 13, অতিভুজটা 13 আর এখানে
5। তাহলে 13 13 গুণ করলে কত হবে? 69 হবে। 69 থেকে আমরা 5 এ 5 এ 25 বিয়োগ করব, তাহলে কত পাবো? তাহলে আমরা অ্যান্সারটা এখন এইভাবে করব যে 13 13 169 মাইনাস 5 এ 5 এ 25, তার মানে 169 থেকে যদি এখন আমরা 25টা বিয়োগ করি তাহলে আমাদের অ্যান্সার আসবে কত? 144। আচ্ছা, তাহলে 144 কে আমরা এখন যদি রুট ওভার করি তাহলে আমাদের 12 আসবে, আর এই 12 সেন্টিমিটারটাই হবে আমাদের রাইট অ্যান্সার। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। এখন কথা হলো আমরা পেলাম কোনটা, যে এখানে একটুখানি মিসআন্ডারস্ট্যান্ডিং দেখেন, আমরা কিন্তু এই যে এতটুকুর মানটা পেয়েছি, বাট আমাদের পুরা জ্যায়ের দৈর্ঘ্য চেয়েছে। যখন পুরা জ্যায়ের দৈর্ঘ্য চেয়েছে তখন 12 সেন্টিমিটারের পরিবর্তে আমাদের অ্যান্সার করতে হবে 24 সেন্টিমিটার। আর যদি শুধু এতটুকুর মান চাই তখন হবে 12 সেন্টিমিটার। আশা করছি বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, তার মানে 3x ইন্টু এক্স। ক্ষেত্রটির ক্ষেত্রফল 300 বর্গমিটার হলে তার পরিসীমা কত? তাহলে এই যে সহজ হিসাব, 3x² ইকুয়াল টু 300 মানে 300। তাহলে আপনারা একটু এভাবে খেয়াল করেন যে 3x² ইকুয়াল টু 300, তার মানে x² ইকুয়াল টু 100, x ইকুয়াল টু 10। ক্লিয়ার তো? আচ্ছা, তাহলে x ইকুয়াল যদি 10 হয় তাহলে দৈর্ঘ্য কত? তাহলে দৈর্ঘ্যটা হবে 30 আর প্রস্থটা হবে 10। এবারে চেয়েছে পরিসীমা, তাহলে 30 আর 10 যোগ করলে কত হয়? 40। 40 গুণন 2 তার মানে 80 মিটার। একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি 16 সেন্টিমিটার এবং অপর দুটি বাহুর প্রতিটি 10 মিটার করে হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত হবে? তাহলে এখানে আমাদের কি করতে হবে? যেহেতু আমাদের এখানে সমদ্বিবাহু কথাটা উল্লেখ রয়েছে, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের সূত্রটাই আমাদের এখানে ব্যবহার করতে হবে। তার মানে b ডিভাইডেড 4 রুট ওভার 4a স্কয়ার মাইনাস b স্কয়ার। এই অনুযায়ী ফর্মুলাটা আমরা যদি বের করে দিই তাহলেই কিন্তু হয়ে যাবে। আমরা b এর মান কত পাবো? b এর মান এই যে ভূমি 16, তার মানে এখানে 4 দিয়ে 16 কে কাটলে আমরা 4 পাবো। এরপর 4a স্কয়ার, 4a কোনটা? a হচ্ছে আমাদের যে বাহুটা দেওয়া আছে সেইটা, তার মানে a হচ্ছে 4 ইন্টু 100 মানে 10 স্কয়ার 100 মাইনাস b হচ্ছে ওই যে 16, তার মানে 16 কে স্কয়ার করলে আমরা কত পাবো? 256 পাবো। তাহলে এই যে 256, এখন এখানে 4 ইন্টু এখানে 400, তাহলে 400 মাইনাস আমরা কত করতে হবে? 256 করলে হবে কত? 144। তার মানে 4 গুণন এখানে 400 থেকে এবারে 144, আচ্ছা সরি, আমরা তো সরাসরি 400 থেকে বিয়োগ করে 144 পাবো। তার মানে এখানে 4 গুণন 12, কারণ 144 কে যদি আমরা রুট ওভার করি তাহলে 12 পাবো 48, আর এই 48টাই হবে আমাদের এখানে সঠিক উত্তর। একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গ ওই সরলরেখার অর্ধেকের উপর অঙ্কিত বর্গের কত গুণ? কত আছে খেয়াল করুন, অঙ্কিত বর্গের অর্ধেকের উপর, তাহলে অর্ধেক মানে হাফ, তার মানে এখানে 4 গুণ হবে সঠিক উত্তর। সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যদি 3 ও 4 সেন্টিমিটার হয় অতিভুজের মান কত? আমি কিছুক্ষণ আগেও বলেছি সমকোণী ত্রিভুজের সর্বনিম্ন মান হবে বা অনুপাত হবে 3 4 5, তার মানে অতিভুজের মানটা হবে 5 সেন্টিমিটার। দুইটি নির্দিষ্ট বিন্দু দিয়ে কতটি বৃত্ত অঙ্কন করা যাবে? এটা নির্ধারণ করা সম্ভব নয়, তার মানে অসংখ্য। এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের বি কোণ সমান 105 ডিগ্রি, ডি কোণের পরিমাণ কত? তাহলে ওই যে 180 হতে যতটুকু প্রয়োজন হবে ততটুকু, তার মানে 75 ডিগ্রি। একটি আচ্ছা, কোন ত্রিভুজের 3 কোণের সমদ্বিখণ্ডক গুলো কোন বিন্দুতে ছেদ করলে তাকে কি বলা হয়? সমদ্বিখণ্ডক দ্বয়। তাহলে এখানে সঠিক উত্তরটা আমরা করব কোনটি? খুব ভালো করে খেয়াল করবেন যে এখানে সমদ্বিখণ্ডক বলা আছে, তাহলে সেটা হবে অন্তঃকেন্দ্র। কিভাবে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করব? তাহলে সমদ্বিখণ্ডক, তাহলে এটার সমদ্বিখণ্ডক এটা, এটারটা হবে এটা, এটার হবে এইটা, তাহলে এই যে মাঝখানে যে বিন্দুটা হয়েছে এটা হবে অন্তঃকেন্দ্র। কোন ত্রিভুজের 3টি বাহুকে একইভাবে বর্ধিত করলে, আচ্ছা এটা আপনারা পারবেন, সেটা হচ্ছে 360 ডিগ্রি।
দুটি সন্নিহিত কোণের সমষ্টি 180 ডিগ্রি হলে একটিকে অপরটির কি কোণ বলে? এইবারে পিডানি হবে আপনাদের। এইটা না পারলে অবশ্যই পিডানি হবে আপনাদের। ক্লাসে আমি খুব পিডাইতাম এক সময়, হ্যাঁ। এখন ভদ্র টিচার হয়ে গেছি। এখন এখানে বলতে হবে যে দুটি সন্নিহিত কোণের সমষ্টি 180 ডিগ্রি, এটি একটি অপরটির কি কোণ বলে। এটি সুন্দরভাবে বুঝিয়েছি, জরিমানাও চেয়েছি, তাই কোনোভাবে এটা ভুল করা যাবে না। এটি আপনাদের জন্য একটা এসডব্লিউ থাকবে। আপনারা কে কোথায় থেকে যুক্ত আছেন এবং আমাদের এই প্রশ্নের উত্তরটি অবশ্যই কমেন্ট সেকশনে জানার জন্য আন্তরিকভাবে অনুরোধ রইল। আমাদের গতকালের ক্লাসে যে সকল শিক্ষার্থী কমেন্ট করেছেন উল্লেখযোগ্য কমেন্টগুলো হলো, স্যার আমি সাদিয়া মন লিখেছি, আচ্ছা ঢাকা থেকে দেখছেন, আপনার ক্লাসগুলো নিয়মিত দেখি, আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন। ওকে, অসংখ্য ধন্যবাদ আমাদের এখানে কমেন্ট করার জন্য। এরপর লিখছেন, আসসালামু আলাইকুম স্যার, আমি শাহজাদপুর থেকে দেখছি, আব্দুল্লাহ আল মামুন। দেখলে মনে হয় আপনি আমাদের কাছেই বসে ক্লাস নিচ্ছেন। ওকে, ধন্যবাদ। আচ্ছা, এরপরে আরেকজন লিখেছেন, আমি নতুন করে শুরু করবো, প্রাইমারি নিবন্ধন পরীক্ষা দেবো, কিভাবে, কোন সিলেবাস তো নিজে থেকে খুঁজে নিতে হবে, আর নিজে একটু কষ্ট করতে হবে, সবকিছু আপনি পাবেন না। আরো অনেক শিক্ষার্থী কমেন্ট করেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমরা পরবর্তী যে প্রশ্নটিতে যাব, সেই প্রশ্নটি হলো 125 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত? তাই না, এটা বলা যাবে না, এটা বললে আপনারা ওটাও বুঝে ফেলবেন, হ্যাঁ। তার মানে এটাও আপনারা বলবেন, এটা যদি বলে দিই তাহলে ওটাও আপনারা বুঝে ফেলবেন। আচ্ছা, একটি সমবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য, না এখানে একটু ভুল আছে, সমদ্বিবাহু হবে, এখানে সমবাহু হবে না, সমদ্বিবাহু হবে। তাহলে সেম একটা অঙ্ক কিন্তু আমরা কিছুক্ষণ আগেও পড়েছি। অ্যান্সার কত এসেছিল মনে আছে? 36 এসেছিল। কোন সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণের পার্থক্য যদি 20 ডিগ্রি হয় তাহলে ক্ষুদ্রতম কোণটির মান কত হবে? সমকোণী ত্রিভুজ বলছে, দেখেন সমকোণী ত্রিভুজ তার মানে এটা 90 ডিগ্রি, এখন এই দুটার মধ্যে পার্থক্য হতে হবে কত? 20 ডিগ্রি। তাহলে ছোটটা কত হবে? তাহলে ছোটটা 35 আর বড়টা 55, তাহলে তো হয়ে গেল, তাই না? তাহলে 35। নিজের কোণটি সামান্তরিক নয়, সামান্তরিক, দেখেন সামান্তরিক ট্রাপিজিয়াম কখনো হতে পারে না, কারণ এটা এইভাবে, এটা ট্রাপিজিয়াম। আয়তক্ষেত্রকে একটু রাবারের মতো টানা হেঁচড়া করলে সেটাকে সামান্তরিক বানানো সম্ভব, বর্গক্ষেত্র, রম্বস এরকম। তাহলে এখানে সঠিক উত্তরটা আমরা কোনটি বলবো? এখানে হবে ট্রাপিজিয়াম। ত্রিভুজের দুইটি কোণের সমষ্টি এক সমকোণের সমান হলে তাদের কি একটিকে অপরটির কি বলা হয়? যেহেতু আমাদের এখানে এক সমকোণ বলা আছে, মানে 90 ডিগ্রি, এটা কম, তার মানে এটি হবে পূরক কোণ। দুটি বৃত্ত যদি পরস্পর স্পর্শ করে তবে কেন্দ্রস্থ হতে স্পর্শ বিন্দুগামী সরলরেখার দুটি অন্তর্ভুক্ত কোণ কি হবে? এই যে একটা রসমঞ্জুরি, এই যে একটা, এই যে টান দিলাম, তাহলে এখানে আমাদের যেই কোণটা দেখা যাচ্ছে বা সরল রেখা দেখা যাচ্ছে, তাহলে এটা কোন ধরনের হতে পারে একটুখানি খেয়াল করুন তো। এটি হবে সরল কোণ। আর সরল কোণে আমাদের কি হয়? সরল কোণে সর্বদাই 180 ডিগ্রি হয়। যেহেতু এখানে সরল কোণ উল্লেখ করা আছে, আমরা সরল কোণটা অ্যান্সার করব। সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ 140 ডিগ্রি, বহুভুজটির বাহুর সংখ্যা কত হবে? কত বলা আছে? 140, তাহলে 9টি হবে। কিভাবে হবে? একেবারে সহজ পদ্ধতি যেটা, সেটা হলো প্রথম কথা হচ্ছে কত দেওয়া আছে, অন্তঃকোণ 140 ডিগ্রি, তার মানে 180 থেকে সেটা বিয়োগ করতে হবে। বিয়োগ করলে কত পাবো আমরা? মাত্র 40 পাবো, কারণ 180 থেকে যদি 140 বিয়োগ করি 40 পাবো। এবারে 360 মানে 360 ডিগ্রিকে 40 দ্বারা আমরা যদি করি তাহলে 4 নং 36, 9টি পেয়ে গেলাম। ঠিক আছে, ওকে। এরপরে বলা আছে একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণের পরিমাণ যদি 110 হয় তাহলে পরিধিস্থ কোণ, অর্থাৎ যেটি আমরা বৃত্তস্থ কোণ বলে থাকি, কোণের পরিমাণটা কত হবে? ভালো করে খেয়াল করবেন। এই যে একটা অঙ্কন করলাম, সেম আর একটা অঙ্কন করলাম, আরে বাবা হলো না, আপনাদের একটু বিগ বিগ করে দেখাতে হবে। তাহলে প্রথমে আমাদের যেটা করতে হবে, এইভাবে একটা অঙ্কন করবেন, এটা একটা হলো, এই যে এইভাবে একটা হবে, তাহলে এইটা একটা, এইটা একটা, এইভাবে। তাহলে আমাদের এইটা হবে বৃত্তস্থ আর এটা হবে কেন্দ্রস্থ। সর্বদাই মনে রাখবেন বৃত্তস্থ কোণটি সব সময়ের জন্য ছোট হবে। তাহলে কেন্দ্র যদি 110 হয় তাহলে বৃত্তস্থটা নিশ্চয়ই তার অর্ধেক হবে। তাহলে এখানে সঠিক উত্তর কোনটি হবে? 110-এর অর্ধেক 55 ডিগ্রি। একটি সুষম পঞ্চভুজের একটি বহিস্থ কোণের পরিমাণ কত হবে? পঞ্চভুজ বলা আছে কিনা
বলা আছে, তার মানে 72 অর্থাৎ 72 ডিগ্রি। 50 ডিগ্রি এর পূরক কোণ কত? পূরক বানান ছোট, তার মানে 90 ডিগ্রি বা এক সমকোণের সাথে সংশ্লিষ্ট বা সম্পর্কযুক্ত। 50 আছে, 90 হতে আর প্রয়োজন কত? 40। 28 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত? এবারে সম্পূরক কথাটা বলা আছে, বানান বড়, তার মানে এটা হবে 180। তার মানে 180 পূর্ণ হতে প্রয়োজন আমাদের আরো কত? 152 ডিগ্রি। তাহলে এখানে সঠিক উত্তর হবে কত? 152 ডিগ্রি। 37 ডিগ্রি কোণের বিপরীত। আচ্ছা, এখানে বিপরীত কোণ বা বিপ্রতীপ কোণ আপনারা এভাবে মনে রাখবেন, বিপ্রতীপ কোণ। বিপ্রতীপ কোণ সর্বদাই সমান হবে, তার মানে 37 ডিগ্রি কোণের বিপ্রতীপ কোণ 37 ডিগ্রি হবে। এক সমকোণ কত ডিগ্রি? ছোট বাচ্চার অঙ্ক এটি, 90 ডিগ্রি। একটি ইটের কয়টি তল থাকে? ভালো করে খেয়াল করুন, একটি ইটের তল থাকে কতটি? একটি ইটের তল থাকে 6টি। তলের মাত্রা কয়টি? এটা আপনাদের বলতে হবে। তলের মাত্রা কতটি? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা অবশ্যই আপনারা উত্তর দেবেন। তলের মাত্রা কতটি? বৃত্তের বৃহত্তম জ্যা কোনটি? বৃত্তের বৃহত্তম জ্যা বলুন তো? ব্যাসও কিন্তু একটা জ্যা। তাহলে এখানে সঠিক উত্তরটা কোনটি হবে? ব্যাস হবে। কারণ ব্যাস যদিও কেন্দ্রীয় দিয়ে যায় বলে ব্যাস, কিন্তু এটিও তো একটা জ্যা, যেহেতু পরিধির দুটা বিন্দুই মানে যে স্পর্শ করে। একটি বৃত্তের একটি চাপের উপর অঙ্কিত কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কত অংশ? আবার একটু আগেও বললাম, বৃত্তস্থ কোণ সর্বদাই ছোট হবে, কেন্দ্রস্থ কোণ সর্বদা বড় হবে। তাহলে কেন্দ্রস্থ কোণ নিশ্চয়ই বৃত্তস্থ কোণের দ্বিগুণ হবে, তার মানে দ্বিগুণটাই হবে এখানে সঠিক উত্তর। বৃত্তস্থ সামান্তরিক একটি কি? বৃত্তের মধ্যে কখনো সামান্তরিক হতে পারবে না, যদি সেটা হয় তাহলে হতে পারবে আয়তক্ষেত্র। ABD বৃত্তে AB এবং CD সমান সমান, যা P বিন্দুতে ছেদ করলে নিচের কোনটি সত্য হবে? জ্যামিতির প্রথম কথাই হচ্ছে চিত্রটা অঙ্কন করবেন। এখানে কি বলছে? AB এবং CD দুটি জ্যা পরস্পর P বিন্দুতে, তার মানে আমরা এইরকম করে যদি দেই, এটা হচ্ছে P বিন্দু, তাহলে ABCD এটা হচ্ছে P। এখন আমাদের শর্ত দেখতে হবে, এখানে APBPDPCP সবগুলোই কিন্তু সমান, তার মানে আমরা যদি PB বলি, PD বলি, PC বলি, PA বলি, সবই সমান। এখন আমাদের দেখতে হবে PB আর PD আছে, আমাদের এখানে আছে PCPD। আবার যদি আমরা দেখি PCPD PBPA সবগুলোই সমান হবে। মূলত এখানে সবগুলোই সঠিক উত্তর, কারণ এখানে PCPD এখানে সঠিক, PBPD সঠিক, এখানে সব দিক থেকে যেহেতু এখানে সমান সমান, যা মাঝখানে যখন আমাদের ছেদ করবে, যদি অন্য কোনোখানে ছেদ করে সেটা আলাদা বিষয়, যেহেতু আমরা চিত্রে দেখেছি মাঝখানে ছেদ করেছে সেহেতু সবগুলোই হবে। তবে প্রশ্নটা কোনটি সত্য নয় যদি থাকতো, তাহলে অ্যান্সারটা ভিন্ন একটা অপশন যুক্ত হতো। 253 ডিগ্রি কোণকে কি বলা হয়? 253 ডিগ্রি কোণকে বৃদ্ধ বলতে হবে, মানে প্রবৃদ্ধ কোণ যেটাকে বলছি, কারণ এটা 180 থেকে বড়, বাট 360 থেকে ছোট। অতিভুজের বিপরীতে থাকে কি কোণ? সমকোণী ত্রিভুজের দিকে একটু নজর দিবেন, তাহলেই বুঝতে পারবেন যে অতিভুজের বিপরীতে থাকে একটা বড় 90 ডিগ্রি সমকোণ। একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি 1600 বর্গমিটার হয়, পরিসীমা কত? তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি 1600 বর্গমিটার হয়, তাহলে এটাকে আমরা রুট করব, তাহলে কি পাবো? 40 পাবো। এই 40টা কি? এক বাহুর দৈর্ঘ্য। এর সাথে আবারও 4 গুণ করলে পরিসীমা পাবো। 4 এ 4 এ 16, 160, 160টা হবেই পরিসীমা। ক্লিয়ার কথা? সুষম বহুভুজের একটি অন্তকোণের পরিমাণ 120 ডিগ্রি হলে বহুভুজটির বাহুর সংখ্যা কত হবে? তাহলে সেম আগের মতোই করবেন, যে আগের মতো আমরা কি শিখিয়েছিলাম, যে অন্তকোণের পরিমাণ আমাদের যদি 140 ডিগ্রি হয়, আমরা 34 নম্বরে শিখিয়েছিলাম। তাহলে প্রথম কাজ হবে কি, যে 180 থেকে 120 বিয়োগ করবো, তাহলে কত হবে? 60। তাহলে এখন আপনি 360 কে সেটে, তাহলে এখানে 6 6 36, তার মানে 6টি অ্যান্সার। ক্লিয়ার তো? আর ভুল হবে? হওয়ার কথা নয়। এখানে দুটি সন্নিহিত কোণের সমষ্টি 2 সমকোণ হলে, এই যে 27 নম্বরে এটা এইচডব্লিউ দেওয়া রয়েছে, এটা দেওয়া যাবে না। আপনার খুব চালাক মানুষ তো। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বাড়ানো হলো, প্রস্থ 20% কমানো হলে ক্ষেত্রফল
কত পার্সেন্ট বৃদ্ধি কম বেশি হবে। এটা আমি যেভাবে বুঝাই এভাবে চিন্তা করবেন। আমি নর্মাল একটা ধরলাম, বর্গের ক্ষেত্রে ধরলাম। বর্গের আয়ত এবং আয়তক্ষেত্রের হবে না, বর্গক্ষেত্রে আপনি বুঝাতে সুবিধা হবে, কারণ দৈর্ঘ্য প্রস্থ তো থাকে। ধরলাম 10, এটা প্রস্থ 10, তাহলে আমাদের ক্ষেত্রফল কত হবে? 10 গুণন 10 100 কিনা, এটুকু তো বুঝছেন। সেটা যেটাই হোক, 10 গুণন 10, দৈর্ঘ্য গুণন প্রস্থ 100। এবারে এখন যদি আমি 10% 20% বৃদ্ধি পাই, তখন আমাদের দৈর্ঘ্য হবে কত? 12। আমার প্রস্থ যদি 20% কমানো হয়, তখন আমাদের প্রস্থ কত হবে? 8। তাহলে 8 গুণন 12 কত হলো? 96 হলো। তাহলে আগে হয়েছিল 100, এবারে হলো 96। মোটের উপরে কমলো কত? 4 কমেছে। তাহলে 100তে যদি 4 কমে যায়, তাহলে 100 থাকলে 100 এর হিসাব থাকলে সেটা পার্সেন্টেজ হিসাব করা হয়। তার মানে 4% বা 4% কমবে। এর চেয়ে সহজ পদ্ধতি মনে হয় আমার আর জানা নেই। এর পরবর্তীতে যেটি রয়েছে, এবিসিডি সামান্তরিকের বিসিডি কোণ সমান যদি 130 ডিগ্রি হয়, এবিসি কোণ সমান কত ডিগ্রি? একটা মিনি সামান্তরিক আমরা অঙ্কন কিন্তু করতেই পারি। তাহলে এখানে এ বি সি ডি। এখন বলছে আল্লাহ, এখানে কি হবে? এ বি, এই পাশে সিডি দিতে হবে, এখানে সি। আচ্ছা, আমি বড়, যেহেতু আমাদের স্ক্রিন নাই, এখন এইভাবে তো করতে হয়, তাই না? আচ্ছা, আপনারা দেখেন, তাহলে এখানে একটা বিগ সাইজের একটা রম্বস অঙ্কন করলাম আমরা, সরি সামান্তরিক। তাহলে এ বি সি ডি, এইটা। এখন বলা আছে কি, বি সি ডি কোণ সমান কত? 130 ডিগ্রি। মানে এই যে এটার কথা বলা আছে 130 ডিগ্রি। এবারে বলা আছে এ বি সি কোণ কত, তার মানে এটা কত হবে? তাহলে এটা যদি 180 130 হয়, তাহলে এই দুটো সমান সরল রেখা না এটা? এটা যদি সরল রেখা হয়, তাহলে 180 তো হতে হবে, 130 আছে। তাহলে এখানে কত হবে? এই কোণ আর এই কোণ দুটা মিলে 180 হতে হবে। যেহেতু চতুর্ভুজ, 4 কোণ মিলে 360 হবে। তাহলে এই দুটা মিলে 180, 130 আছে, প্রয়োজন আর মাত্র 50। তার মানে এবিসি কোণের পরিমাণ এখানে হবে 50 ডিগ্রি। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। ঘড়িতে এখন 8টা বাজে, ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার মধ্যে কোণ কত হবে? আবার একটা ঘড়ি অঙ্কন করেন, এই যে ঠিক এইভাবে বাজবে। এটা 6টা, এটা 9টা, 3টা। তাহলে এখানে এই যে আমাদের দেখবেন যে 1 2 3 4, এগুলো 1 2 3 প্রত্যেকটার থেকে প্রত্যেকটার পার্থক্য হয় কত ডিগ্রি? 30 ডিগ্রি। তাহলে আমাদের যখন 6টা বাজবে তখন কত হবে? 180 ডিগ্রি। যখন 9টা বাজবে বা 3টা বাজবে তখনও 180 ডিগ্রি। এবারে আসি, এখানে 9টা পর্যন্ত কত হয়? 90 ডিগ্রি হয়। যখন 8টা বাজবে তখন 30 ডিগ্রি বৃদ্ধি পাবে কিনা? তাহলে 9 আর 3 কত হলো? 120 ডিগ্রি হলো। তার মানে 120 ডিগ্রি রাইট অ্যান্সার। একটি সুষম বহুভুজে অন্তস্থ কোণ 144 ডিগ্রি হলে বাহুর সংখ্যা কতটি? প্রথমে কি করতে হবে? 180 মাইনাস 144 করতে হবে। তারপরে কি করতে হবে? সেটাকে 360 দ্বারা ভাগ করতে হবে, তার মানে 10টি। অর্থাৎ 180 থেকে আমরা 144 বিয়োগ করব, কত পাবো? 36। আবার 360কে 36 দ্বারা ভাগ করলে কত হবে? 10টি। আবারও একটি কথা, একটি সুষম বহুভুজের বহিস্থ কোণের মান 45 ডিগ্রি। বহুভুজের মান, এবারে কিন্তু খেয়াল করেন, এই যে এবারে এখানে বহিস্থ কোণ দেওয়া রয়েছে। বহিস্থ কোণ দেওয়া থাকলে আমাদের কাজ অনেকটা সহজ। এবারে যেটা করতে হবে, সরাসরি 360 কে 45 দ্বারা ভাগ করব, তার মানে 8টি, তাই না? বহিস্থ থাকলেই সুবিধা রয়েছে। এবিসি সমকোণী ত্রিভুজের বিসি সমান 5, এবি সমান 3 হলে এসির মান কত? মনে আছে, সমকোণী ত্রিভুজের বাহুগুলোর সর্বনিম্ন অনুপাত 3 4 5। আমরা 5 পেয়েছি, 3 পেয়েছি, বাকিটা কত হবে? 4। ক্লিয়ার কথা? এবারে গুরুত্বপূর্ণ একটি অঙ্ক রয়েছে, যেটি একটি সমবাহু ত্রিভুজের এক বাহু 16 মিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত হবে? তাহলে এখানে আমাদের যেহেতু সমবাহু ত্রিভুজ বলেছে, তাহলে আমাদের কি করতে হবে? √3/4 স্কয়ার। স্কয়ার মানে এই যে 16 স্কয়ার। তাহলে 16কে আমরা 16 গুণন 16 করব অঙ্কটা। 16 স্কয়ার মানে কি? 16 দুইটা। এখন আমরা 4 দিয়ে 16কে কাটবো 4, তাহলে 4 16 64 √3। এখন যেহেতু আমাদের এখানে 64 √3 আমাদের অ্যান্সারে নেই, সেহেতু আমরা অ্যান্সার করতে পারছি না। বাট এখানে 64 √3 ধরে আমরা অ্যান্সারটা করতে পারতাম। তাহলে আমরা কত হবে? 64 √3টা হবে সঠিক উত্তর। এবিসি ত্রিভুজের এবি সমান এসি হলে বিএসসি কোণ যদি 80 ডিগ্রি হয়, এবিসি কোণ সমান কত হবে? ভালো করে খেয়াল করবেন, এবিসি ত্রিভুজ,
এ বি সি, তার মানে এটা এ বি সি, তাহলে এ বি সি, এ বি সমান এসি, তাহলে বি এ সি কোণ যদি 80 ডিগ্রি হয় তাহলে এ বি সি কোণ সমান কত হবে? তাহলে এটা যদি 80 হয়, এই দুই কোণ কিন্তু সমান, যেহেতু এ বি এবং এসি বাহুদ্বয় পরস্পর সমান, তার মানে এই দুটা মিলে 100 হতে হবে, তার মানে 50 50 100, তার মানে 50 ডিগ্রি সঠিক। সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু দুটি ছেদবিন্দুতে ত্রিভুজের যে কোণ উৎপন্ন হয় তাকে কি বলা হয়? কি বলেছে? সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু দুটির ছেদবিন্দু ত্রিভুজের যে কোণ উৎপন্ন করে। যদি কখনো কোনো প্রশ্ন বুঝতে না পারেন বারবার পড়ার চেষ্টা করবেন, পেরে যাবেন। তা হবে শিরোকোণ। এক সমকোণ অপেক্ষা ছোট কোণকে কি বলা হয়? সূক্ষ্ম। বড় হলে স্থূল। একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 18 বর্গমিটার হলে কর্ণের দৈর্ঘ্য কত হবে? বর্গ অঙ্কন করলাম, এই যে এইটা, তাহলে এটা দৈর্ঘ্য দেওয়া আছে 18, তাহলে এখানে কর্ণের দৈর্ঘ্য কত হবে? কর্ণের দৈর্ঘ্য হবে, ও সরি, কর্ণের দৈর্ঘ্যটাই চেয়েছে তাই না, তাহলে 18, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি 18 হয় তাহলে কর্ণের দৈর্ঘ্য হবে কত হতে পারে? এখানে 6 মিটার হবে এখানে সঠিক উত্তর। এখন এটা বের করার নিয়মটা হচ্ছে, যেহেতু আমাদের এখানে বর্গ দেওয়া আছে তার মানে এ স্কয়ার, তাহলে এ স্কয়ার সমান কত আছে? 18 আছে, তাহলে আমাদের এখানে এ সমান কত হবে? এ সমান হবে √18, তার মানে 9 দুগুণে 18 যদি আমরা করি তাহলে 3√2টা হবে আমাদের এর মান। এখন কর্ণের দৈর্ঘ্য কি? কর্ণের দৈর্ঘ্য বের করতে গেলে কি হবে? √2 ডিভাইডেড এক বাহুর মান, তার মানে √2a, তাহলে √2 আমরা একটু নিচে যাচ্ছি, √2a মানে √2 গুণন 3√2, তাহলে 3√2 দুইটা আছে, তার মানে দুটো স্কয়ার হয়ে কেটে যাবে, তার মানে 3 দুগুণে 6, সরি 6 হয়ে যাবে। এবার বুঝতে পেরেছেন নিশ্চয়? আচ্ছা, তাহলে আমাদের এখানে 6 মিটারটা হবে রাইট অ্যান্সার। ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 6, 8, 10 মিটার হলে বৃহত্তম এবং ক্ষুদ্রতম বাহুর মধ্য বিন্দুর দূরত্ব কত মিটার হবে? তাহলে এখানে 6 আর 10 এর পার্থক্য কত? 4, তার মানে 4 হবে সঠিক উত্তর। এখানে আমরা এইভাবে করতে পারি। তাহলে এখানে সঠিক উত্তরটা আমরা 4 মিটার করব। এরপরে রয়েছে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 15, একটি বাহু 12 হলে তৃতীয় বাহু কত হবে? সমকোণী ত্রিভুজ যেহেতু বলাই আছে তার মানে 15, 15 15 225 হবে, তাহলে 12 12 144, এই দুটো আমরা যদি বিয়োগ করি তাহলে অ্যান্সারটা কিন্তু পেয়ে যাব। তাহলে 225 থেকে যদি আমরা 144 বিয়োগ করি তাহলে পাবো, আচ্ছা আমরা একটু হিসাব করি, তাহলে এখানে প্রথমে 15কে আমরা স্কয়ার করব, 225, তাহলে এখানে আমরা কত পেলাম? 225, 12কে যদি আমরা স্কয়ার করি কত হবে? 144, তাহলে মাইনাস করলে হবে 81, 81 কে রুট করলে হবে পাবো 9। স্থূলকোণী ত্রিভুজের স্থূল সংখ্যা কতটি থাকবে? স্থূলকোণী এবং সমকোণীর ক্ষেত্রে একটা করেই থাকবে, শুধু সূক্ষ্মকোণের ক্ষেত্রে একাধিক থাকবে, তার মানে এখানে সঠিক উত্তরটা হবে একটি। এ কোণ এবং বি কোণ যদি পরস্পর সম্পূরক কোণ হয় তাহলে এ কোণ সমান 115 হলে বি কোণ কত হবে? ওই যে বললাম যে 180 ডিগ্রি পূরণ হতে যতটুকু প্রয়োজন হবে, তার মানে 65, 65 হলে কি হবে? 65 আর 15 180, হ্যাঁ। এ বি সি ত্রিভুজে এডি এডিবি কোন সূক্ষ্মকোণ হলে নিচের কোনটি সঠিক? এডিবি যদি সূক্ষ্মকোণ হয় সেক্ষেত্রে আমরা কোনটি সঠিক বলে, আচ্ছা এটা প্রশ্নটা কি মনে হয় অসম্পূর্ণ মনে হচ্ছে। এবিসি ত্রিভুজে এডিবি সূক্ষ্মকোণ হলে কোন সম্পর্কটি সঠিক, এরকম কি হবে? আচ্ছা আমার কাছে প্রশ্নটা অসম্পূর্ণ মনে হচ্ছে, তাহলে এটা আমরা স্কিপ করলাম। থিটা যদি সূক্ষ্মকোণ হয় সেক্ষেত্রে কোন সম্পর্কটি সঠিক? ওই যে এভারগ্রিন sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 হবে। এবিসি ত্রিভুজে ভূমি সংলগ্ন দুটি কোণ যথাক্রমে 40 এবং 45 ডিগ্রি হলে অপর কোণটির পরিমাণ কত হবে? তাহলে 40 প্লাস 45 যদি হয় তাহলে আমাদের 180 তো প্রয়োজন হবে তাই না, 180 আমাদের লাগবেই, কারণ ত্রিভুজের 3 কোণ হতে গেলে 180 লাগে, তাহলে বাকিটা কত? 95। এ কোণ বি কোণ পরস্পর সম্পূরক কোণ, আচ্ছা এ কোণ 115 হলে বি কোণ কত? এটা মনে হয় একটু আগেই করলাম না? আচ্ছা একটু আগে মনে হয় করেছি, 65 অ্যান্সার হয়েছে।
দুটি সন্নিহিত কোণের সমষ্টি দুই সমকোণ হলে একটিকে অপরটির কি বলা হয়? আচ্ছা, এটাকে একটিকে অপরটির দুই সমকোণ থাকলে সঠিক উত্তরটি হবে কি মনে করেছেন? উত্তরটা বলে দেব? না, এটা এসডব্লিউ দেওয়া আছে। এই উত্তরটা করা যাবে না। এটা মনে হয় রিপিট হয়েছে। এই উত্তরটা বলা যাবে না। 180 চেয়ে বড় কিন্তু 360 সেটা হবে প্রবৃদ্ধ কোণ। 253 ডিগ্রি কোণের ক্ষেত্রে আমরা অ্যান্সারটা বলেছি। রিপিটেড প্রশ্ন এত আসলে তো। ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? ত্রিভুজের 3 কোণের সমষ্টি করতে গেলে আবার 180 ডিগ্রি হতে হবে। 180 ডিগ্রি যেটা আমাদের এখানে নাই, তার মানে কোনটি নয় হবে সঠিক উত্তর। 3, 4, 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট ত্রিভুজটি হবে কি? সমকোণী বলেছি প্রথমেই। একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণদ্বয়ের পার্থক্য যদি 6 ডিগ্রি হয়, ক্ষুদ্রতম কোণের মান কত হবে? তাহলে ক্ষুদ্রতম কোণের মানটি হবে, আচ্ছা এখানে আমরা কিভাবে বের করতে পারি? 42, হ্যাঁ 42 হলে রাইট অ্যান্সার হবে। প্রিয় শিক্ষার্থী, আজকে একটা অনেক লং ক্লাস নেওয়া হয়ে গেল, প্রায় 40 থেকে 41 মিনিট হয়ে গেছে আমাদের অলরেডি। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আজকের ক্লাসটি যারা দেখেছেন, আমি আশা করব যে আপনাদের প্রাইমারি অথবা নিবন্ধনে জ্যামিতি সংক্রান্ত কোনো প্রশ্ন নিয়ে আর চিন্তা করতে হবে না, যদি ভালোভাবে করে থাকেন আশা করছি। আপনারা যে যেখান থেকে এতক্ষণ যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের ক্লাস। দেখা হবে আগামীকাল আরো একটি গুরুত্বপূর্ণ ক্লাসে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।